ও বয়, দিস ইজ সো ব্যাড, সো ব্যাড, সো ব্যাড। আপনি যখন একটা কোচ নিয়োগ দেবেন আপনার নিজের ক্লাবের জন্য, আপনার সবার ফার্স্টে মাথায় রাখতে হবে উক্ত কোচটা যেই স্টাইলে তার নিজের দলকে খেলাইতে চায়, আমি আমার দলকে ওই স্টাইলেই খেলাতে চাই কিনা। যদি চাই তাহলেই আমি সেই কোচকে নিয়োগ দিব, না হলে তো ওই কোচকে আমার নিয়োগ দিয়ে কোনো লাভ নাই, তাই না? একটা কোচকে আমি নিয়োগ দিলাম, নিয়োগ দিয়ে বললাম যে ভাই তুমি এতদিন যেই ফরমেশনে, যেই ট্যাকটিক্সে, যেই স্টাইলে তুমি তোমার দলকে খেলাইতা, না সেভাবে খেলানো যাবে না, এবং তুমি যে ধরনের খেলোয়াড় চাইবে আমি সেই ধরনের খেলোয়াড় তোমাকে দিব না। ইট জাস্ট ডাজ নট ওয়ার্ক। আমার কাছে মোটা দাগে মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে এই জিনিসটাই হইছে। কোচের সঙ্গে ক্লাবের কর্তা ব্যক্তিত্বের একটা পাওয়ার স্ট্রাগল, এবং এটার আপাতত সমাপ্তি হয়েছে কোচের বলিদানের মাধ্যমে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন অ্যামোরিম হ্যাজ বিন স্যাকড। কিন্তু কেন রুবেন অ্যামোরিমকে ছাঁটাই করা হলো? There are a lot of reasons that can be contributed to the answer of this question, যে কেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসাবে অ্যামোরিমকে ছাঁটাই করা হয়েছে। অনেক কারণ রয়েছে এবং প্রত্যেকটা পক্ষেরই দোষ রয়েছে। মালিক পক্ষেরও যেরকম দোষ, অ্যামোরিমের নিজেরও অনেক দোষ, এবং ক্লাবের খেলোয়াড়দেরও দোষ রয়েছে। মালিক পক্ষের কি দোষ, সেটার তো একটা ইঙ্গিত আপনাদেরকে ভিডিও শুরুতে দিলামই। সেটা হলো রুবেন অ্যামোরিম যেই পার্টিকুলার স্টাইলে খেলাতে চান দলকে, তার যে একটা নির্দিষ্ট ভিশন রয়েছে, সেই ভিশন অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি এই 14 মাসে দলটাকে খেলাতে পারেন নাই। বিকজ তিনি যে ধরনের খেলোয়াড় চেয়েছেন, যে ধরনের স্টাইলে দলের খেলোয়াড়দেরকে খেলাতে চেয়েছেন, তিনি সেটা সেভাবে করতে পারেন নাই। রুবেন অ্যামোরিম পর্তুগালে যে ফেমাস হয়েছিলেন, সেটা ফেমাস হয়েছিলেন তার 3-4-3 ফরমেশনের জন্য। 3 ম্যান ব্যাকলাইনে 3-4-3 ফরমেশনে দুটো নাম্বার 10, একটা নাম্বার 9, দুজন সেন্ট্রাল মিডফিল্ডার, দুইটা উইং ব্যাক, তিনটা ডিফেন্ডার। মোটামুটি এই ফরমেশনেই স্পোর্টিং লিসবনে উনি শাইন করেছিলেন, এবং ওই একই টেমপ্লেট ম্যানচেস্টার ইউনাইটেডে খাটাইতে চেয়েছিলেন। শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডে না, আসলে স্পোর্টিং লিসবনে যখন উনি অনেক সফল ছিলেন, তখন তার প্রতি আগ্রহী ক্লাব যারা যারা ছিল সবার সঙ্গেই উনি ডিসকাশন করেছিলেন এই ব্যাপারে। ওয়েস্ট হ্যাম ওয়াজ ইন্টারেস্টেড ইন হিম, লিভারপুল ওয়াজ ইন্টারেস্টেড ইন হিম। কিন্তু তারা রুবেন অ্যামোরিমের সঙ্গে ডিসকাস করে বুঝতে পারলো যে না, রুবেন অ্যামোরিম যেহেতু তার ভিশন, তার ট্যাকটিক্স, তার ফরমেশন নিয়ে অনেক বেশি হেলব্যান্ট, অনেক বেশি একগুঁয়ে, সেহেতু রুবেন অ্যামোরিমের কথা শুনতে হলে, রুবেন অ্যামোরিমকে আমার ক্লাবের কোচ হিসেবে নিয়োগ করতে হলে ওই ফরমেশনের দলকে খেলানোর জন্য ওই ধরনের খেলোয়াড় কিনতে হবে, যেটার জন্য অনেক বেশি খরচ হবে। যে কারণে ওয়েস্ট হ্যামও রুবেন অ্যামোরিমকে শেষমেশ দলের কোচ বানায় নেই, লিভারপুলও কিন্তু শেষমেশ দলের কোচ বানায় নেই। ম্যানচেস্টার ইউনাইটেড ওই সাহসটা দেখিয়েছিল যে না, রুবেন অ্যামোরিম যেভাবে প্লেয়ার প্রোফাইল করে, যেভাবে দলকে খেলায়, যে ট্যাকটিক্সে খেলায়, যে ফরমেশনে খেলায়, আমরা তাকে সেই দায়িত্বটা দিব। এখন ঠিক আছে, তুমি যদি রুবেন অ্যামোরিমকে সেই দায়িত্বটা দাও, তাহলে অফকোর্স তোমরা আগে থেকেই জানতা যে সে একটা একগুয়ে লোক, এবং সে 3-4-3 ফরমেশনেই দলকে খেলাবে, এবং এত কিছু জানা সত্ত্বেও যেহেতু তুমি রুবেন অ্যামোরিমকে দায়িত্ব দিয়েছো, তার মানে অবশ্যই তোমার মাথায় এই জিনিসটাও থাকার কথা যে রুবেন অ্যামোরিমের মতো করে স্কোয়াড সাজাতে হলে অনেক খরচ হবে। খরচ যে ম্যানচেস্টার ইউনাইটেড করছে না সেটা কিন্তু না। প্রবলেম হচ্ছে এই যে খরচগুলো হচ্ছে, এই খরচগুলোর কত পার্সেন্ট রুবেন অ্যামোরিমের সম্মতিতে হয়েছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। এবারের সামার ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাক্টিভিটিস যদি আমরা দেখে থাকি, তারা ফরওয়ার্ডই কিনছে 3টা। ম্যাথিউস কুনিয়াকে কিনছে, ব্রায়ান এমবেউমোকে কিনছে, এবং বেঞ্জামিন শেষকোকে কিনছে। মানে ডিফেন্সের অবস্থা বাদ, মিডফিল্ডের অবস্থা বাদ, একের পর এক স্ট্রাইকার কিনলেই অ্যাজ ইফ গোলের পর গোল আসবে, এবং গোলের পর গোল আসলে ম্যাচ একের পর এক জেতা যাবে। প্রবাবলি ম্যানচেস্টার ইউনাইটেড সেটাই ভাবছিল। ও হ্যাঁ, তারা একটা গোলকিপারও কিনছে লাস্ট মোমেন্টে একদম। আমার কাছে যতদূর মনে হয় যে এই 3জন ফরওয়ার্ড কেনার পেছনে আমোরিমের 100% সম্মতি ছিল না, বিকজ হি ইজ আ হেড কোচ। এখন একটা ইন্টারেস্টিং কথা, ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে কখনো হেড কোচ হিসাবে কাউকে নিয়ে আসা হয় নাই, আনা হয়েছে ম্যানেজার হিসাবে। এখন হেড কোচ আর ম্যানেজারের মধ্যে পার্থক্য কি? একটা দলের হেড কোচ হলো সেই ব্যক্তি যে কিনা দলের খেলোয়াড়দের ট্যাকটিক্স, ফরমেশন, খেলোয়াড়দের ইমপ্রুভমেন্ট, মাঠের মধ্যে দলটা কিভাবে খেলবে, কোন খেলোয়াড়ের ভূমিকা কি হবে, একটা খেলোয়াড়ের কাছ থেকে সর্বোচ্চ আউটপুট কিভাবে পাওয়া যাবে, এই ধরনের জিনিসপত্র নিয়েই যিনি বিজি থাকেন। অর্থাৎ হেড কোচ হলে গিয়ে সম্পূর্ণ মাঠের মানুষ। মাঠের বাইরে একটা ক্লাবের বোর্ডরুমে কি হচ্ছে, মিডিয়ার সামনে একটা ক্লাব নিজেদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, মাঠের বাইরেও তো একটা ক্লাবের অনেক সিদ্ধান্ত থাকে যেগুলা বোর্ডরুমকে নিতে হয়। একজন হেড কোচ কিন্তু ওই সকল সিদ্ধান্তে অত বেশি নিজেদেরকে জড়ান না, কিন্তু ম্যানেজার জড়ান। ম্যানেজার ইজ বেসিক্যালি আ মাউথপিস অফ আ ক্লাব, আ পাবলিক ফিগার অফ আ ক্লাব, যিনি কিনা মাঠের মানুষের মতো ফরমেশন, ট্যাকটিক্স, খেলোয়াড়দের ইমপ্রুভমেন্ট নিয়েও যেরকম মাথা ঘামান, একই সঙ্গে কোন ধরনের খেলোয়াড় আমি চাই, সেই খেলোয়াড়কে আমি কত টাকা দিয়ে আনতে চাই, কি সমাচার ইত্যাদি ইত্যাদি, মিডিয়া সামলানো, এরকম অনেক কাজ কিন্তু ম্যানেজারকে করতে হয়। আর মজার ব্যাপার হলো গিয়ে রুবেন অ্যামোরিম ইজ দ্য ফার্স্ট
পার্সন ইন ম্যানচেস্টার ইউনাইটেডস হিস্টোরি যাকে কিনা ম্যানেজারের দায়িত্ব দিয়ে আনা হয় নাই। তাকে বলছে যে ভাই তুই খালি হেড কোচের দায়িত্বেই থাক, বাকি বোর্ডরুমের মানে কাজ জায়গাটিগুলো আমরা সামলাবো। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিক ইনেওস তাকে এই জিনিসটা বলেছিল। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিক কিন্তু তাদের সিইও বলেন বা তাদের ডিরেক্টর অফ ফুটবল বলেন সব কিন্তু খোলনলচে বদলে দিয়েছে। তাদের সিইও এখন ওমার বেরাদা, যিনি কিনা খুব সম্ভবত সাবেক ম্যানচেস্টার সিটির দায়িত্বে ছিলেন। আবার তাদের ডিরেক্টর অফ ফুটবল কিন্তু জেসন উইলকক্স, যিনিও কিনা ম্যানচেস্টার সিটির একাডেমির ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। সো ম্যানচেস্টার ইউনাইটেড ডিরেক্টলি এভাবে রুবেন অ্যামোরিমের কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নেয়, তার ক্ষমতাটাকে খর্ব করে। তাকে এই ইন্ডিকেশনটা দেওয়া হয় যে ভাই ঠিক আছে তুই খালি মাঠের মধ্যেই থাক, মাঠের বাইরের জিনিসপত্র নিয়ে তোকে অত বেশি চিন্তাভাবনা করতে হবে না। ওই চিন্তাভাবনাটা জেসন উইলকক্স আর ওমার বেরাদা করবে। এই যে পাওয়ার স্ট্রাগলটা শুরু থেকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল। অ্যান্ড রুবেন অ্যামোরিম সম্বন্ধে যে জিনিসটা বলছিলাম, হি ইজ এ ভেরি স্টেবন গাই। সেটা তার ফরমেশন থেকে না নড়তে চাওয়া থেকেই কিন্তু আমরা বুঝতে পারি। সেই যে 3-4-3 ফরমেশনে খেলবে, সেই 3-4-3 ফরমেশন থেকে সে সরতে চাইলই না। সো তার মতো একগুয়ে একজন কোচ শুধুমাত্র হেড কোচ হিসাবে সন্তুষ্ট থাকবে, ব্যাপারটা সেরকম না। এবং সেটাই কিন্তু হয়েছে। লিডস ইউনাইটেডের এগেনস্টে ম্যাচের পরে কিন্তু সে সংবাদ সম্মেলনে অনেক উল্টাপাল্টা জিনিসপত্র বলেছে, একদম ডিরেক্টলি ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তা ব্যক্তিদের দিকে আঙুল তুলেছে অ্যান্ড এভরিথিং। মজার ব্যাপার হলো রুবেন অ্যামোরিম যে বাজে খেলাচ্ছে দলকে, এটা কিন্তু আজকের সমস্যা না, গত 1 বছরের সমস্যা। বা এই যে গত 14 মাস ধরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে আছেন, এই 14 মাস ধরেই এই সমস্যাটা ফেস করছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই 14 মাসের কোনো সময় ম্যানচেস্টার ইউনাইটেডের মনে হয় নাই যে না এই কোচটাকে ছাঁটাই করি। তাদের তখনই মনে হইল যখন লিডস ইউনাইটেডের এগেনস্টে খেলার পরে ড্র করার পরে এই যে সংবাদ সম্মেলন হলো, এই সংবাদ সম্মেলনে যখন রুবেন অ্যামোরিম একদম আউটবার্স্ট করলেন, যখন সরাসরি ক্লাবের কর্তা ব্যক্তিদের উপরে আঙ্গুল তুললেন, তখনই কিন্তু তাকে ছাঁটাইটা করা হলো। সো এইখানেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তা ব্যক্তিদের সমস্যা। ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডের দিকে তাকিয়ে আমি এর আগেও কিন্তু বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে ওই সকল বাড়তি খেলোয়াড়দেরকে না কিনে ম্যানচেস্টার ইউনাইটেড যদি একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার কিনতো, তাহলে তাদের এই সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে যেত। বেঞ্জামিন শেশকো, ম্যাথিউস কুনিয়া এবং ব্রায়ান এমবেউমে 3 জন ফরওয়ার্ডকে না কিনে তারা যদি খালি একজনকে কিনতো বা 2 জনকে কিনতো এবং ওই বাড়তি টাকাটা দিয়ে তারা যদি একটা ডিফেন্সিভ মিডফিল্ডারকে কিনতো, আমি এর আগের বিভিন্ন ভিডিওতে যে জিনিসটা বলেছি, সে এস রোমার মানু কোনের মতো বা আটালান্টার এডারসনের মতো বা সে ব্রাইটনের কার্লোস বালেবার মতো এমন একজন মিডফিল্ডার যে কিনা প্রেস রেজিস্ট্যান্ট এবং মিডফিল্ডের ওই ট্যাকেল, ইন্টারসেপশন, ফিজিক্যালিটি এই সকল জিনিসপত্রগুলো করতে পারে এবং একই সঙ্গে এনার্জি, ট্যাকেল, ইন্টারসেপশন ও সকল ডার্টি ওয়ার্ক গুলা একটা প্রপার ডিস্ট্রয়ারের মতো পালন করতো, এমন যদি কোনো একটা মিডফিল্ডারকে তারা কিনতো এবং তার দুই পাশে যদি ব্রুনো ফার্নান্ডেস এবং কোবি মাইনুকে তারা যদি খেলাতে পারতো এবং সামনে ভিক্টর ওজিমেনের মতো একটা প্রপার নাম্বার 9কে যদি তারা কিনতো, এসব উল্টাপাল্টা স্ট্রাইকারকে না কিনে, তাহলে রুবেন অ্যামোরিমকে খুব সম্ভবত এই মৌসুমে ছাঁটাই হতে হইতো না। এবং এটা যদি ম্যানচেস্টার ইউনাইটেড করতো, দেন ইট উড হ্যাভ শোন যে মালিক তাদের কোচকে সমর্থন দিচ্ছে, কিন্তু না, সেটা হয় নাই। এবং ম্যানচেস্টার ইউনাইটেড আবার প্রমাণ করেছে যে তারা বেসিক্যালি একটা সার্কাস অ্যান্ড দে ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট ডু। আমি নিশ্চিত রুবেন অ্যামোরিম যখন অন্য ক্লাবে যোগ দেবেন, তখন আবারও আমরা বুঝতে পারবো যে তিনি কত দুর্দান্ত একটা কোচ। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে কেউই ভালো খেলে না, কেউই ভালো পারফর্ম করে না। স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জিনিসটাই কিন্তু দেখেছি। আমার মতে রুবেন অ্যামোরিমের নিশ্চিতভাবেই দোষ তো রয়েছে বিভিন্ন খেলোয়াড় প্ল্যাটফর্ম করার ক্ষেত্রে, তবে সবচেয়ে বড় দোষ ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক পক্ষের। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে এই স্যাকিং নিয়ে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।